এখানে হচ্ছে কালীমূর্তি। সারা পৃথিবীর বইয়ের সংগ্রহশালা। আমরা এখন এসেছি ব্রিটিশ মিউজিয়ামে, ঢুকে আছি ভিতরে। ব্রিটিশ মিউজিয়াম অ্যাকচুয়ালি ফাউন্ডেড মানে শুরু করা হয়েছিল 1752 সালে, কিন্তু যখন পাবলিকের জন্য ওপেন করা হয় সেটা হচ্ছে 1759 সালে। আমরা বুঝতেই পারছেন পলাশী যুদ্ধের 2 বছর পরেই এই ব্রিটিশ মিউজিয়াম ওপেন করা হয়। এটা হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য পুরনো মিউজিয়াম এবং এর কালেকশন যা আছে ইটস আনবিলিভেবল। তো আমরা এক্সপ্লোর করছি। 1 দিনে 2 দিনে 10 দিন লাগবে পুরোটা কভার করতে। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টায় যতটা পারছি আপনাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। তো শুরু করা যাক যেখানে আমরা শেষ করেছিলাম সকালে। মোটামুটি একটা গর্বের হাসি হেসে আমরা ফেরত যাচ্ছি কেনসাল গ্রিন থেকে ব্রিটিশ মিউজিয়ামে। যারা আমাদের আগের এপিসোডটা দেখেছেন তারা জানেন যে কত কষ্ট করে আমরা বাংলার প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কবর খুঁজে বের করেছিলাম এবং তার সেই সমাধিতে ছোট্ট একটু ফুল দিয়ে দিনের প্রথমে সেই কাজটা সেরে আমরা এখন ফেরত যাচ্ছি লন্ডনের সিটি সেন্টারে। তো এই ব্রিটিশ মিউজিয়ামে যেতে গেলে আমাদের একবার ট্রেন চেঞ্জ করতে হবে। যে কথা আগে বলছিলাম, এখানে ট্রেন লাইনের নামগুলো বেশ ভালো ভালো। প্রথমে আমরা বেকারলু লাইন ধরে নামলাম অক্সফোর্ড সার্কাসে, তারপরে অক্সফোর্ড সার্কাসে ট্রেন চেঞ্জ করে সেন্ট্রাল লাইন ধরলাম, যেটা আমাদের নিয়ে যাবে টোটেনহাম কোর্টে। দেখতেই পাচ্ছেন এই দুপুর বেলায় এই লাইনে কিন্তু খুব ভিড়, কিন্তু আমাদের জাস্ট একটা স্টেশন যেতে হবে, ঝামেলার কিছু নেই। চলেছি আমরা এখন ব্রিটিশ মিউজিয়ামে। তো হাঁটতে হবে আমাদের এখান থেকে নেমে, প্রায় 15 মিনিট মতো হাঁটতে হবে। লন্ডনের মেট্রো মানে একদম পুরো পাতাল রেল। এসকেলেটরগুলো খুব স্টিফ, অনেকটা ওপরে উঠতে হয় সব সময়। কোথাও কিন্তু লেখা নেই এক্সিট, সব জায়গাতে লেখা আছে ওয়ে আউট। এখানে কিন্তু আপনাকে ফিজিক্যাল টিকিট কাটতে হবে না, ক্রেডিট কার্ড দিয়ে আপনি ঢুকতে পারেন এবং বেরোতে পারেন। তবে একই ক্রেডিট কার্ড কিন্তু ইউজ করতে হবে ঢোকা এবং বেরোনোর ক্ষেত্রে। আমরা 2 একবার আটকে গেছি ডিফারেন্ট ক্রেডিট কার্ড ইউজ করার জন্য। স্টেশন থেকে বেরিয়েই আমরা ঢুকে পড়লাম লন্ডন আউটার নেট, যেটা 2022 সালে চালু হয়েছে এবং ইউরোপের সবথেকে বড় ডিজিটাল প্রদর্শনী হয় এখানে। আর বিশ্বের সবথেকে বড় এলইডি স্ক্রিনও আছে, দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাটা বিভিন্ন শিল্প এবং সাংস্কৃতিক প্রদর্শনীর জন্য পর্যটকদের কাছে খুব আকর্ষণীয়। আউটার নেটে মিনিট 5 কাটিয়ে আমরা এখন চলেছি ব্রিটিশ মিউজিয়ামের পথে। আর এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এর পাশেই দেখতে পাচ্ছেন পুরনো বই বিক্রি হচ্ছে। এটাকে ঠিক বই পড়া বলা যায় না, তবে বেশ কিছু বই দেখলাম এখানে বিক্রি হচ্ছে। আর এই জায়গাটা হলো লন্ডনের রাসেল স্ট্রিট, কলকাতার নয়। তবে যদি একটু ঢোকার মুখটা দেখা যায়, পার্ক সার্কাস থেকে রাসেল স্ট্রিটে ঢুকতে যেরকম, অনেকটা সেরকম ফিলিং আছে এখানেও। সেটাও ব্রিটিশদের তৈরি, এটাও তাই। এই হচ্ছে ব্রিটেনের জাদুঘর বা ব্রিটিশ মিউজিয়াম। আমরা তো টিকিট কাটিনি, এমনি এমনিই চলে এসেছি। সেজন্য আমাদেরকে যেতে হবে আরেকটু দূরের এন্ট্রান্সে। যাদের কাছে টিকিট আছে তারা সামনের দরজা দিয়ে ঢুকতে পারে, আর যাদের টিকিট কেনেননি তারা একটা ব্লক হেঁটে এসে এই মিউজিয়ামের পিছনের দিক দিয়ে ঢোকার ব্যবস্থা আছে, কিন্তু সেখানে কোনো টিকিটই লাগে না। যদি পয়সা না খরচা করে ব্রিটিশ মিউজিয়াম দেখতে চান তাহলে পিছনের দিক দিয়ে ঢুকতে হবে। আর দেখতেই পাচ্ছেন যেহেতু এটা বিনা পয়সায়, সেজন্য বেশ লম্বা লাইন। এসেছি যখন তখন ভাবছি এটা আমরা ঘুরেই যাই। এদিকে যা বুঝতে পারলাম যে সবাই কিন্তু এই পিছনের দরজা দিয়ে ঢুকছে, অহেতুক কেন পয়সা খরচা করতে যাবে। কারণ মিউজিয়ামের ভিতরে তো মিউজিয়ামের ভিতরে তো আর সেগ্রিগেট করতে পারবে না যে তুমি টিকিট কেটে এসেছো বলে এই ফ্লোরে যেতে পারবে, ওই ফ্লোরে যেতে পারবে না, আমার তাই ধারণা। সেজন্য দেখছেন কত লম্বা লাইন। এবং ইনফ্যাক্ট আমরা যখন টিকিটের কথা বললাম, আমাদেরকে বললো টিকিট কেন কাটবে, ওই পিছনের দিক দিয়ে চলে যাও। সেজন্যই আমরা এসছি এদিকে। তো এই মেন গেটে, সিকিউরিটি গেটে ঢুকতে আমাদের সময় লাগলো 15 মিনিট। যেহেতু সবাই লাইন মেনে চলছিল সেই জন্য খুব একটা সময় লাগেনি, ইটস টলারেবল। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ব্রিটিশ মিউজিয়ামের সামনে।
ঢুকে যাব ভিতরে। আমরা এখন চলেছি এই মিউজিয়ামের ভিতরে। বহুদিনের ইচ্ছে ছিল। রুম নাম্বার 33। এটা ভেরি ওয়েল অর্গানাইজড। ঢুকেই একটা ডাইরেক্টরি আছে যেখানে লেখা আছে যে কোন রুমে কী আছে, যদি কোনো স্পেশাল চলতে থাকে। যেমন এখন দেখাচ্ছে যে এদের এক্সিবিশন হচ্ছে অমরাবতী, মানে ভারতীয় আর্ট এবং কালচার সম্বন্ধে। সেগুলো কোন রুমে হচ্ছে তার ডিটেল সব এই ঢুকেই দেখা যাচ্ছে। এইটা হচ্ছে সাউথ এশিয়া গ্যালারি। এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, চায়নার আর্টিফ্যাক্টসগুলো রাখা আছে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই নটরাজের মূর্তি, শিবা নটরাজ। এটা হচ্ছে এম্পারার অশোকের যে পিলার আছে সেখানকার থেকে লিপি আর কি, অশোক লিপি যাকে বলা যায় সেটা এখানে। আর প্রচলিত কথা অনুযায়ী যেখানেই বাঙালি সেখানেই মা কালী, তার ব্যতিক্রম কিন্তু এই ব্রিটিশ মিউজিয়ামেও নেই। কিন্তু হয়তো একটু ডিগ করলে দেখা যাবে এটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে তার ডিটেল এখানে লিখে রাখা আছে। এই যে সেই মা কালী এখানেও। লেট 1800 সালের কালী মূর্তি। আর এই কালী মূর্তির কাছাকাছি হনুমান জি কা মূর্তি ইধার হ্যায়। সুলতান অ্যান্ড মুঘলস, এদের কাছ থেকে কী কী নিয়ে এসে দেখি। এই কারণেই বলছি কী কী নিয়ে এসেছে, কারণ এখানে টপ টু বটম সব পরের দ্রব্য আর কি। এটাই ব্রিটিশদের কৃতিত্ব। মনে আছে জওহর রায় একটা সিনেমাতে বলেছিল, চুরি ভি কিয়া শিকার ভি কিয়া, মানে একদম যাকে বলে পবিত্র পাপী। তবে সেই সঙ্গে আর একটা জিনিস কিন্তু স্বীকার করতেই হবে, এই ব্রিটিশ মিউজিয়ামে আছে বলেই এত ভালো সংরক্ষিত এবং সবাই দেখে শিক্ষা লাভও করছে। পৃথিবীর অন্য যে কোনো জায়গায় থাকলে, মানে স্বদেশে স্বভূমিতে থাকলেও এত যত্ন এবং এত সুরক্ষা থাকতো বলে আমার মনে হয় না। সে তো আমরা দেখতেই পেয়েছি, ইভেন রবীন্দ্রনাথের নভেলকে পর্যন্ত আমরা ঠিকঠাক রাখতে পারিনি, লেট অ্যালোন অন্যান্য জিনিসগুলো তো বাদই দিলাম। মুঘল এম্পায়ারদের কয়েন। আর এখানেই আছে রিয়েল জাহাঙ্গীরের স্বর্ণ মুদ্রা। আকবরের আমাদের কয়েন আছে। কাশ্মীর অ্যান্ড নর্থ ওয়েস্ট রিজনের আর্টিফ্যাক্টস। এই হচ্ছে সেই গরুর পাখি, ভারতীয় পুরাণের সেই মাইথোলজিক্যাল বার্ড। এখানে রাখা আছে টিবেটিয়ান প্লেটোর, মানে তিব্বতের কিছু পুরনো জিনিসপত্র আর কি। ক্যাম্বোডিয়া। এই অমরাবতী গ্যালারিতে এখানে বুদ্ধিস্টদের 200 BC আগের জিনিসপত্র রাখা আছে। ব্রিটিশরা এখানে নিয়ে এসেছিল বলেই এত সুরক্ষিত অবস্থায় এগুলো আছে জিনিসগুলো রাখা। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে প্রায় 80 লক্ষ জিনিসপত্র রাখা আছে বা বস্তু আছে। যদিও একসঙ্গে সব প্রদর্শিত হয় না, প্রায় 80,000 বস্তুকে প্রদর্শনীতে রাখা হয়, যা বিশ্বজুড়ে বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং শিল্পকর্মের প্রতিনিধিত্ব করে, যাকে বলা যেতে পারে। আর বাকি সংগ্রহগুলো থাকে সংরক্ষণাগারে বা অন্যান্য প্রদর্শনীর জন্য ধার দেওয়া হয় অন্যান্য মিউজিয়ামকে। এটা এত বড়, সুতরাং আমাদের পক্ষে তো এতটা কিছু দেখা সম্ভব হবে না। আমরা জাস্ট ঘন্টাখানেক এখানে থাকবো প্ল্যান করছি, তার মধ্যে যেগুলো আমাদের ভালো লাগছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর জাদুঘর বা মিউজিয়ামে এসেছেন অথচ ইজিপ্ট মানে মিশরের গ্যালারি দেখবেন না, সেটা তো হতে পারে না। তো আমরা এখন চলে এসেছি ইজিপ্ট গ্যালারিতে। এটা হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহৎ মানে প্রাচীন মিশরীয় সংগ্রহ আছে এই গ্যালারিতে। প্রায় 1,40,000 মিশরীয় নিদর্শন রয়েছে এখানে, যার মধ্যে আছে বিখ্যাত রোজেটা স্টোন, ফারাওদের মামি এবং বিভিন্ন প্রাচীন শিল্পকর্ম। ব্রিটিশ মিউজিয়াম সম্বন্ধে একটা খুব মজার জোক আছে, সেটা হলো জানেন কি কেন পিরামিডগুলো এখনো মিশরে আছে? তার উত্তর হচ্ছে
কারণ সেগুলো ব্রিটিশ মিউজিয়ামে ফিট করবে না। তার মানে পিরামিডগুলোকে যদি ব্রিটিশ মিউজিয়ামে ধরানো যেত তাহলে সেগুলোকে ওই মিশর থেকে তুলে এখানে নিয়ে চলে আসা হতো আর কি। সেই জন্যই ব্রিটিশ মিউজিয়ামকে বলা হয়ে থাকে ফাইন্ডার্স কিপার্স। অন্য অর্থে এটাকে চুরিও বলা যেতে পারে, কিন্তু এটা শুধু চুরি করা সম্পদই নয়, সত্যিই এই যে রোজেটা স্টোন বা অন্যান্য এলজিন মার্বেলের মতো অনেক বিতর্কিত সম্পদ এখানে রয়েছে, যার মালিকানা নিয়ে সত্যিই প্রশ্ন আছে। কিন্তু পুরো মিউজিয়ামটি কি কেবলই বিতর্কিত সামগ্রীতে পূর্ণ? একেবারেই তা নয়। অনেক জিনিসপত্র লোকে ব্রিটিশ মিউজিয়ামকে দান করেছে, আইনি প্রক্রিয়াতেও অনেক কিছু সংগ্রহ করা হয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই সম্পদগুলো কি এখানে থাকা উচিত, না তাদের নিজের দেশে ফেরত যাওয়া উচিত? আপনাদের কি মতামত? আর যারা বাংলায় ইতিহাসের পরীক্ষা দিয়েছেন তারা নিশ্চয়ই জানেন মেসোপটেমিয়া শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী ভূমি বা স্থান। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর ধারেই এই সভ্যতাটা গড়ে উঠেছিল এবং বর্তমানে ইরাকের মধ্যে পড়ে এই জায়গাটা। আর এই মেসোপটেমিয়ার সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 3100 সাল থেকে 339 সাল পর্যন্ত। এই মিউজিয়ামে যেসব জিনিসপত্র রাখা রয়েছে তার থেকে বোঝা যায় যে তারা কৃষি এবং ব্যবসা, সেই সঙ্গে পাশাপাশি বাণিজ্যিক নৌ চলাচল এবং সমুদ্রপথেও যাতায়াত করত। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো এই মেসোপটেমিয়ানরাই কিন্তু প্রথম কিউনিফর্ম মানে বিশ্বের প্রথম লিখিত ভাষা আবিষ্কার করেছিল বা তৈরি করেছিল। তবে এই নিয়ে কিছুটা বিতর্ক এখনও আছে। এখন আমরা এসে পড়েছি ব্রিটিশ মিউজিয়ামের গ্রিকস ইন ইটালি গ্যালারিতে। এখানে মূলত ইটালিতে গ্রিকদের বসতি স্থাপন, তাদের সাংস্কৃতিক প্রভাবকেই তুলে ধরে। আর এই গ্যালারিতে প্রাচীন গ্রিক পাত্র, ভাস্কর্য এবং মুদ্রা টুদ্রাগুলো রয়েছে। এইসব জার বা ভেসগুলো দেখে মনে হচ্ছে এগুলো সব সুরা পাত্র। আমি জানি না, হতেও পারে। তো আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকুন, প্রত্যেকটা আইটেমের ডেসক্রিপশন আর দিচ্ছি না। আর এই পার্টটা হচ্ছে রোমান সাম্রাজ্যের গ্যালারি। আর এটা হচ্ছে সম্রাট অগাস্টাসের মূর্তি। এইসব ভাস্কর্যে মানুষের শরীরের নিখুঁত অবয়ব কিন্তু দেখার মতো। আমাদের দেশের কুমোরটুলির আর্টিস্টরা আমার মনে হয় আগের জন্মে এই গ্রিস কিংবা ইটালির রোমান সম্রাটদের সময় জন্মেছিল। আর এইগুলো হচ্ছে রোমান আমলের বর্ম, এইসব পরে লোকে যুদ্ধ করত। এটা তো দেখে মনে হলো একদম সলিড লোহা বা পিতলের, খুবই ভারী হবে নিশ্চিত আমি একদম। আমরা এই ক্যাটালগে দেখলাম এখানে সারা পৃথিবীর ঘড়ির ইতিহাস আছে, যখন থেকে ঘড়ি শুরু হয়েছে। তো সেই গ্যালারিটা খোঁজার চেষ্টা করছি। তো ঘড়ি ঘরে ঢোকার আগে আমরা যে সেকশনটা দিয়ে যাচ্ছি, এখানে বিভিন্ন দেশের বিভিন্ন বহুদিনের পুরনো টাকা পয়সা এবং কারেন্সি রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে সারা পৃথিবীর কয়েন 1945 সাল থেকে অ্যাজ অফ টুডে হাজার হাজার কয়েন। এইটাই আমরা খুঁজছিলাম, এটা হচ্ছে ঘড়ির। এই সেকশন পর্যন্ত যারা এসেছে তারা ডেফিনেটলি অনেকটা ক্লান্ত হয়ে যাবে, সেই জন্য এখানেই আছে একটা ক্যাফের ব্যবস্থা, চা কফি খাওয়া যেতে পারে। আর অবশেষে আমরা রয়েছি দ্য বিগিনিং অফ ক্লক গ্যালারিতে। দেখতেই পাচ্ছেন চারিদিকের ঘড়ির ইতিহাসের চমৎকার সব প্রদর্শনী। আর এই প্রদর্শনীতে যেমন সূর্য ঘড়ি, জল ঘড়ি থেকে শুরু করে আধুনিক মেকানিক্যাল ডিজিটাল ঘড়ি সবই দেখতে পাওয়া যায়। বিশেষ করে ইউরোপের রেনেসাঁসের সময়ের ইউরোপীয় ঘড়ির কাজকর্ম এবং তার জটিল নকশাগুলো দারুণভাবে চোখে পড়ার মতো। আর এই দেয়াল ঘড়ি, এটা তো আমাদের দেশে আমাদের ছোটোবেলাতে আমরা হামেশাই দেখেছি, এখন অবশ্য আর দেখাও যায় না।
যে কথা বলছিলাম ইউরোপিয়ান রেনেসাঁসের কথা, এই ঘড়িগুলো তৈরি হয়েছিল প্রায় 300 বছর আগে। এটা কিন্তু অরিজিনাল রাখা আছে এখনো, 1675 থেকে 1800-র মধ্যে। আর এই পকেট ঘড়ি দেখছেন, এগুলো নিশ্চয়ই আমাদের দাদু ঠাকুরদার কাছে আপনারা দেখেছেন, বা বাড়িতে হয়তো দু একটা থাকলেও থাকতে পারে। আর এই দেখুন একটা মেকানিক্যাল ঘড়ি, কিভাবে একটা বল এই পাত্রের এক মাথা থেকে আরেক মাথা যাচ্ছে এক সেকেন্ডে। এরকম করতে করতে একটা সময়ে এটা একটা মিনিটে পৌঁছাবে। এই যে 1 মিনিট হয়ে গেল, আবার বলটা উল্টো দিকে ঘোরা শুরু করলো। ইটস এ ওয়ান্ডারফুল কনসেপ্ট। তখনকার দিনে কিন্তু লোকে এগুলো আবিষ্কার করেছিল। এখনো চলছে এই ঘড়ি। তো মোটামুটি আমাদের ঘড়ি পর্ব শেষ হলো। এখন বাইরে একটু কফি খেয়ে এই সামনের ক্যাফেটেরিয়াতেই মিউজিয়ামের ভিতরে তারপর আমরা ফেরত যাব মানে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করেছি। 4টে বেজে গেল। এটা হচ্ছে এদের সুভিনিয়ার শপ। পুরো বেনের দেশ তো, বেরিয়ে যাওয়ার আগে ঠিক লোকে যাতে জিনিসপত্র কেনে তার একটা ব্যবস্থা রাখা আছে। এখানে শাড়ি বিক্রি হচ্ছে, গ্রিক ভাস্কর্যের মূর্তি দেখি, আনবিলিভেবল, সো গুড লুকিং টু সি। বেরিয়ে যাওয়ার আগে আমরা মিউজিয়ামের মেইন হলটা একটু দেখাচ্ছি। আর বাই দ্য ওয়ে এখানে ফটো তোলার কোনো রেস্ট্রিকশন নেই। পৃথিবীর সবথেকে ঐতিহাসিক কালেকশন যেখানে আছে সেখানে ছবি তোলার কোনো বাধা নিষেধ নেই। অথচ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান যেখানেই যান, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে প্রথমেই হচ্ছে ছবি তোলা যাবে না। জানি না কেন, ছবি তুললে প্রচারটা তো বেশিই হয়, সেটা না করে শুধু লুকোলুকি করা একটা প্রচেষ্টা। একটা কারণ হতে পারে জিনিসপত্রগুলো এত বাজেভাবে মেনটেন করা আছে যে যাতে দুর্নাম ছড়িয়ে যেতে পারে, সেটা একটা কারণ। তাছাড়া তো আমি অন্য কোনো কারণ বলছি না। দেখে মনে হচ্ছে সব বই, পুঁথিপত্র। দেখি পুরোনো দিনের বাংলা বই কোনো আছে কি না। এখানে ঢুকে দেখছি, এটা মনে হচ্ছে সারা পৃথিবীর বইয়ের সংগ্রহশালা। Oh guys, look! Mahatma Gandhi. সব স্ট্যাক্স অফ বুকস। জানি না ভিতরে এখন হচ্ছে বন্ধ, 4:30 বেজে গেছে। আমরা চেষ্টা করবো কোনো বাংলা বই আছে কিনা। বইয়ের মিউজিয়াম বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এখন 4:30 বেজে গেছে, বন্ধ করে দিয়েছে। তো এই হলো আমাদের মিউজিয়াম দর্শন। চলেছি এবার ফেরত। এখন যাব একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, শুনেছি খুব বিখ্যাত ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো সেখানে যাব এখন আমরা। সেখানে যাচ্ছি এখান থেকে 12-13 মিনিট মতো হেঁটে, খুব একটা দূরে না। আর গুগলের দৌলতে তো কোনো অসুবিধা নেই। তো যে কথা বলছিলাম, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাব ডিশ হোম রেস্টুরেন্টে। শোনা যায় এটা নাকি পৃথিবীর বিখ্যাত ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এবং লন্ডনে, ইউকেতে খুবই পপুলার। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ওই ডিশ হোম রেস্টুরেন্ট থেকে। আশা করছি আজকের পর্ব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।